গল্প অপ্রস্তুত বিয়ে, লেখায় আলভিয়া সামরিন রায়া। বিকেলের ম্লান আলোয় গ্রামটা যেন কেমন এক অদ্ভুত নীরবতায় ডেকে আছে। মাঠের পাশ দিয়ে কাঁচা রাস্তা ধরে আসছে কয়েকটা গরু, সাথে রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে। দূরে ঝোপঝাড়ের আড়াল থেকে একটা মুরগির ঝাঁক ছুটে গেল উঠোনের ভেতরে। এই গ্রামটাই ছিল আরাফাতের আপন ভিটে। সে ঢাকা শহরে পড়াশোনা করলেও মাঝে মাঝেই গ্রামে আসত, কারণ এখানে তার প্রাণের টুকরো একটা স্বপ্ন আছে, একটা খামার। শহরের বন্ধুদের সাথে মিলে অনেক কষ্টে জমি লিজ নিয়েছে, এখন সেখানে হাঁস, মুরগি, গরু, মাছ সব মিলিয়ে ছোট্ট একটা ব্যবসা গড়ে তুলছে। আরাফাতের মাথায় সবসময় নতুন নতুন চিন্তা ঘুরপাক খায়। সবাই যখন চাকরির পিছনে ছুটছে, তখন সে ভাবল গ্রামেই কিছু একটা করবে। তার বাবা প্রথমে রাগ করেছিলেন, বলেছিলেন, তুই বই খাতা ফেলে এসব গরু ছাগল পালবি নাকি? সমাজে লোকে হাসবে। কিন্তু পরে যখন খামারের আয় থেকে ঘরে টাকা আসতে শুরু করলো, তখন বাবার চোখে মুখে একটু একটু করে গর্বের ছাপ ফুটে উঠল। তবে বাড়ির আরেকটা দিক ছিল অনেক জটিল। আরাফাতের খালার মেয়ে নাজিয়া, মানে তার খালাতো বোন, ছোটবেলা থেকেই ওদের বাড়িতে আসা যাওয়া করত। পড়াশোনায় ভালো, চেহারায়ও বেশ সুন্দর। লম্বা চুল, গাঢ় কালো চোখ আর লাজুক হাসি, যে কারো নজর কাটতে পারে। ছোটবেলায় খেলাধুলা, গল্প, পড়াশোনায় প্রতিযোগিতা, সব মিলিয়ে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্কই ছিল। কিন্তু বড় হতে হতে অদ্ভুত এক দূরত্ব তৈরি হলো। দুজনেই আলাদা আলাদা জগতে মগ্ন হয়ে গেল। একদিন দুপুরে হঠাৎ খবর এল, নানাজান অসুস্থ। ডাক্তার বললেন খুব বেশি সময় বাকি নেই। বাড়ি জুড়ে হাহাকার উঠল। নাজিয়া চোখের জলে ভিজে গেল, কারণ নানাজান ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। এমন সময় হঠাৎ করেই নতুন একটা বিষয় সামনে এলো। নানাজান বারবার একটা কথাই বলতে লাগলেন, আমি মরার আগে আমার নাতি নাতনির বিয়েটা দেখে যেতে চাই। বাড়ির সবাই চমকে উঠল। নানার ইচ্ছের মানে স্পষ্ট, আরাফাত আর নাজিয়ার বিয়ে। কিন্তু এ নিয়ে কারো মুখে হাসি ছিল না। খালা রাজি না, খালু রাজি না, এমনকি আরাফাতও জোর গলায় বলল, আমি এই বিয়ে মানি না। আমাদের কেউ রাজি না। কিন্তু মৃত্যুশয্যায় শুয়ে থাকা নানাজান অঝরে কাঁদতে লাগলেন। চোখ তুলে বললেন, আমার এই শেষ ইচ্ছেটুকু যদি তোমরা পূরণ না করো, তবে আমি চোখ বুঝতে পারব না। পরিস্থিতি এমন দাঁড়ালো যে কেউই আর কিছু বলতে পারল না। গ্রামের মসজিদের ইমাম ডেকে আনা হলো, রাতের অন্ধকারে তড়িঘড়ি করে বিয়ের আয়োজন হলো। ঘরে কান্না, বাইরে ফিসফাস, আর মাঝখানে দাঁড়িয়ে নির্বিকার মুখে বসে আছে আরাফাত। নাজিয়ার চোখে তখন শুধু ভয় আর অশ্রু। নিকাব পরা কণ্ঠে কাবিন পড়ে যাওয়া মাত্রই নানাজানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মনে হলো তিনি শান্তি পেলেন। কয়েকদিন পরেই তিনি মারা গেলেন। বিয়ে হয়ে গেল, কিন্তু সেই বিয়েতে আনন্দ নেই, নেই কোনো স্বপ্ন। কেবল এক বৃদ্ধের শেষ ইচ্ছা পূরণ করার তাগিদ। বাড়ির সবাই আশা করছিল, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আরাফাতের মুখে শোনা গেল উল্টো কথা। সেদিন সকালে খাওয়ার টেবিলে সে স্পষ্ট করে বলল, আমি এই বিয়েটা মানি না। আমার স্বপ্ন ছিল, আমার নিজের পছন্দে সংসার গড়ার। আমি কারো চাপে পড়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। খালা, খালু মাথা নিচু করে বসে রইলেন। নাজিয়া চোখে জল নিয়ে রান্নাঘরে পালিয়ে গেল। সবার চুপ ভাঙল আরাফাতের বাবার কণ্ঠে। তিনি কড়াভাবে বললেন, বিয়ে হয়ে গেছে। এখন সে তোর বউ। তোর বউয়ের দায়িত্ব তোকে নিতেই হবে। পালানোর কোনো রাস্তা নেই। আরাফাত বাবার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি যেন হাড় পর্যন্ত বিদ্ধ করে।
মুহূর্তের জন্য কোনো উত্তর দিল না, কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় বয়ে গেল। রাত গভীর হল, গ্রামের সব বাড়ি নিস্তব্ধ। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই আরাফাত তার ব্যাগ গোছাল, দরজার সামনে দাঁড়িয়ে নাজিয়াকে ডাকল। নাজিয়া অবাক হয়ে বলল, কোথায় যাবে এত রাতে? আরাফাত চোখে অদ্ভুত এক দীপ্তি নিয়ে বলল, এই বাড়িতে আমার শ্বাসরোধ হয়ে আসছে। তুমি এখন আমার স্ত্রী, তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু শোনো, তোমাকে নিয়ে আমি এই বাড়ির কারো সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাই না। আমরা নিজের মতো বাঁচব। আমাদের জীবন হবে আলাদা, অন্যরকম। নাজিয়া ভয় কাঁপছিল। তার মাথায় হাজার প্রশ্ন, সে কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে। অবশেষে আরাফাত অন্ধকার রাত পেরিয়ে নাজিয়াকে নিয়ে বের হয়ে গেল গ্রাম থেকে। বাতাসে তখন অদ্ভুত এক শীতলতা। আকাশে ম্লান চাঁদ, দূরে ঝোপের আড়ালে শেয়ালের ডাক। কেবল একটাই প্রশ্ন ঘুরছিল নাজিয়ার মাথায়, এই রাতের যাত্রা আমাদের কোথায় নিয়ে যাবে? অন্ধকার গ্রাম পেরিয়ে কাঁচা রাস্তা ধরে হাঁটছে দুজন। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে শেয়ালের হুক্কা হওয়া। নাজিয়া আঁচলটা শক্ত করে ধরেছে, মাঝে মাঝে হোঁচট খাচ্ছে। আরাফাত একবারও তার দিকে তাকাচ্ছে না, কেবল দ্রুত পা চালাচ্ছে। এই, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? নাজিয়ার কণ্ঠে ভয় মেশানো কৌতূহল। তুমি ভয় পাচ্ছ নাকি? তুমি না বললেই হয়। রাতের অন্ধকার, আশেপাশে কেউ নেই। হ্যাঁ, ভয় লাগছে। আরাফাত হঠাৎ থেমে গিয়ে তার দিকে তাকাল। চোখে তীব্র এক ঝলক। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। নাজিয়া এক মুহূর্ত চুপ করে রইল। ছোটবেলায় এই একই কথা বলতো আরাফাত, যখন খেলতে গিয়ে সে পড়ে যেত কিংবা কোনো বাচ্চা তাকে ভয় দেখাতো। তখন মনে হতো দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষ হলো তার এই খালাতো ভাই। কিন্তু এখন, এখন সে স্বামী। অথচ এই সম্পর্ক যেন তার বুকের ভেতর ভারী পাথরের মতো চেপে বসেছে। কিছুক্ষণ পরেই তারা পৌঁছালো পাকা রাস্তার ধারে। সেখানেই দাঁড়িয়ে ছিল এক পুরনো মাইক্রোবাস। আরাফাত আগেই ব্যবস্থা করে রেখেছিল। গাড়িতে ওঠার সময় নাজিয়া ফিসফিস করে বলল, আমরা কোথায় যাচ্ছি? দূরে, এমন জায়গায় যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। গাড়ি চলতে শুরু করল। জানলার বাইরে অন্ধকার, কেবল হেডলাইটের আলোয় ঝাপসা হয়ে যাওয়া গাছপালা। নাজিয়ার মনে হচ্ছিল সে কোনো অজানা যাত্রায় বেরিয়ে পড়েছে, যেখানে গন্তব্য অচেনা। কিছুক্ষণ নীরবতা কাটার পর আরাফাত বলল, তুমি চাও না তো এই বিয়ে? নাজিয়া চমকে উঠে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। আমি আমি জানি না। হঠাৎ করে সবকিছু এমন হয়ে গেল। আরাফাত ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, মানে তুমি আমায় অপছন্দ করো না, আবার ভালোবাসো না, তাই তো? নাজিয়া রাগে বলল, তুমি কি সব সময় সবাইকে খোঁচা দাও? সিরিয়াস একটা প্রশ্ন করলে আমি উত্তর দিতাম। ঠিক আছে, সিরিয়াস হই। বলো, যদি তোমার হাতে ক্ষমতা থাকতো, তুমি কি আমাকে বর হিসেবে নিতেই না? নাজিয়া গলা শুকিয়ে গেলেও মুচকি হেসে বলল, তুমি অতটা যোগ্য নও। আরাফাত ভ্রু কুঁচকে বলল, আচ্ছা তাই নাকি? আমি যদি নাই যোগ্য হই, তবে তোমার নানাজান আমাকে কেন এত বিশ্বাস করলেন? কারণ তুমি তার প্রিয় নাতি ছিলে।
কিন্তু প্রিয় হওয়া আর যোগ্য হওয়া এক জিনিস না। আরাফাত হেসে উঠল, সেই হাসি তীক্ষ্ণ অথচ মায়াময়। দেখছি বউয়ের জবান বেশ লম্বা। তুমি কি যে আমাকে বউ বলছো? আমি রাজি ছিলাম নাকি? ওহ, রাজি ছিলে না তো? তাহলে এখন থেকে প্রতিদিন রাজি করানোর দায়িত্ব আমার। এবার নাজিয়া মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ভেতরে অদ্ভুত একটা লজ্জা খেলে গেল। গাড়ি কয়েক ঘন্টা চলার পর ভোরের আলো ফুটতে শুরু করল। দূরে দেখা গেল সবুজ পাহাড়, পাশে ছোট্ট নদী বয়ে যাচ্ছে। মাইক্রোবাস থামল একটা বাজারঘাটের কাছে। এখন থেকে আমাদের নতুন জীবন শুরু, আরাফাত দৃঢ় কণ্ঠে বলল। ওরা একটা ভাড়া বাসায় উঠল, টিনের ঘর, সামনে ছোট্ট উঠোন, পিছনে কলা গাছ। সবকিছু একেবারে নতুন, অচেনা। নাজিয়ার বুকের ভেতর ভয়, কিন্তু একই সাথে একটা অদ্ভুত কৌতূহল। প্রথম দিনেই আরাফাত বাজার থেকে সবজি, মাছ কিনে আনল। রান্নার সময় নাজিয়া ঝাঁঝালো গলায় বলল, তুমি কি জানো আমি রান্না করতে পারি কিনা? না, জানি না, তবে শিখতে হবে। কারণ আমি ক্ষুধার্ত মানুষ। তুমি রান্না করতে পারো না নাকি? পারি। তবে তোমাকে না শেখালে তো মজা নেই। নাজিয়া ভ্রু কুঁচকে বলল, মজা না, কষ্ট। কষ্ট মানেই ভালোবাসার শুরু। নাজিয়া চুপ করে গেল। মনে মনে ভাবল, ছেলেটা অদ্ভুত। দিন কেটে যেতে লাগল। নাজিয়া ধীরে ধীরে রান্না, বাজার করা শিখে নিচ্ছিল। আরাফাত মাঝে মাঝে তাকে খামারের পরিকল্পনা শোনাত। এক রাতে চাঁদের আলোয় উঠোনে বসে আরাফাত বলল, শোনো, আমি চাই আমাদের জীবন হবে অন্যরকম। শহরে চাকরি বাকরি নয়, গ্রামে থেকে কিছু গড়ে তুলব। তাহলে আমাকে তোমার সাথে খামারে কাজ করতে হবে? নাজিয়া খোঁচা দিল, অবশ্যই। তুমি হবে আমার পার্টনার। পার্টনার না, দাসী বানাতে চাইছ? আরাফাত হেসে উঠল, দাসী হলে তো আমাকে আদেশ মানতে হতো, উল্টা তুমি আমাকেই শাসাচ্ছ। নাজিয়া রাগ দেখালেও ভেতরে ভেতরে ধীরে ধীরে বদলাচ্ছিল। যে বিয়েটা তার কাছে অপ্রস্তুত আর অযাচিত মনে হয়েছিল, সেই সম্পর্কেই এখন এক অদ্ভুত টান অনুভব করছে। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হলো না। এক বিকেলে হঠাৎ দরজায় কড়া নড়ল। দরজা খুলতেই দেখা গেল খালু দাঁড়িয়ে আছেন, সাথে গ্রামের দুইজন মানুষ। মুখটা লালচে, চোখে রাগের ঝিলিক। এই কি কাণ্ড! বাবার শেষ ইচ্ছার নামে নাটক করে বিয়ে করেছিস, এখন আবার পালিয়ে এসে এভাবে লুকিয়ে থাকছিস? নাজিয়ার বুক কেঁপে উঠল। সে কিছু বলার আগেই খালু গর্জে উঠলেন, নাজিয়া, তুমি কি জানো তোমার মা কেমন কাঁদছে? এভাবে কাউকে না জানিয়ে চলে আসা মানে কি? আরাফাত শান্ত গলায় বলল, খালু, আমি কাউকে আঘাত করতে চাইনি। আমি শুধু আমাদের নিজের মতো একটা জীবন চেয়েছিলাম। নিজের মতো জীবন? খালুর কণ্ঠ কাঁপল। তাহলে আমাদের মুখ? সমাজে মানুষ কি বলবে? তোমরা যা করেছো তাতে তো সবাই বলবে মেয়েকে জোর করে পালিয়ে নিয়ে গেছে। নাজিয়ার মাথা ঝিমঝিম করছে। খালুর চোখের দিকে তাকাতেই অপরাধবোধে ভরে গেল। সত্যিই তো, গ্রামে সবাই কি ভাবছে? ঠিক তখনই হঠাৎ খালুর পেছনে থেকে এক কণ্ঠ শোনা গেল, আমরা কি ভাবব সেটা জানার দরকার নেই। আসল সত্য হলো, এই বিয়ে কোনো সাধারণ বিয়ে না।
এটার পেছনে অন্য রহস্য আছে। সবাই ঘুরে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত লোক। কালো কোট পরা, মুখে রহস্যময় হাসি। আরাফাত ভ্রু কুঁচকে বলল, তুমি কে? লোকটা ধীরে ধীরে ভেতরে পা বাড়ালো। আমি সেই মানুষ যে জানে তোমার নানাজান আসলে কেন মৃত্যুশয্যায় এত তাড়াহুড়ো করে এই বিয়ের আয়োজন করেছিলেন। নাজিয়ার বুক ধক করে উঠল। মানে? নানাজান তো শুধু আমাদের একসাথে দেখতে চেয়েছিলেন। লোকটা ঠান্ডা গলায় বলল, না, এর পেছনে আছে এমন এক গোপন সত্য যা তোমাদের দুজনের জীবন ওলটপালট করে দেবে। ঘরে হঠাৎ করে ঢুকে আসা অপরিচিত মানুষটার উপস্থিতিতে মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে উঠল। নাজিয়া বুক ধড়ফড় করতে লাগল। চারপাশ নিস্তব্ধ, কেবল কেরোসিন ল্যাম্পের আলোয় লোকটার কালো কোটটাকে আরো রহস্যময় দেখাচ্ছে। আপনি কে? আবার জিজ্ঞেস করল আরাফাত। গলায় কড়া সুর, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। লোকটা একটু হেসে ধীরে ধীরে বলল, আমাকে মানুষ চেনে নানাজানের ছায়া হিসেবে। নাজিয়া হতভম্ব হয়ে গেল। ছায়া মানে? কিসের ছায়া? লোকটা গম্ভীর মুখে চেয়ার টেনে বসল। তারপর খালুর দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চয়ই জানেন হাফিজ মিয়া, নানাজান, জীবদ্দশায় কতটা গোপনীয় মানুষ ছিলেন। গ্রামের মানুষ ভাবত উনি কেবল একজন জমিদার ধাঁচের সজ্জন মানুষ। কিন্তু সত্যিই কি শুধু তাই ছিলেন? খালু গলা খাকারি দিয়ে বললেন, আমি এত গভীর কিছু জানি না। তবে উনি যা করতেন সবকিছুতেই রহস্য ছিল। নাজিয়া ভয় আর কৌতূহলে গলা শুকিয়ে গেল। আপনি কি বলতে চাইছেন নানাজানের ইচ্ছের পেছনে কোনো অদ্ভুত কারণ ছিল? লোকটা এবার সরাসরি নাজিয়ার দিকে তাকালো। হ্যাঁ, তোমাদের বিয়ে কোনো সাধারণ পারিবারিক ইচ্ছা থেকে হয়নি। এর সাথে জড়িয়ে আছে বিশাল এক সম্পত্তি, ক্ষমতার লড়াই আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। আরাফাত ঠোঁট চেপে রইল। কিন্তু তার চোখে রক্তিম আগুন। আমি এসব গল্প বিশ্বাস করি না। স্পষ্ট করে বলুন। লোকটা তখন হাতের ব্যাগ খুলে একটা পুরনো নথি বের করল। এটা হলো উইল। হাফিজ মিয়া মৃত্যুর আগে নতুন করে লিখে গেছেন। শর্ত ছিল, তুমি, আরাফাত, আর তুমি, নাজিয়া, যদি স্বামী স্ত্রী হয়ে থাকো তাহলেই তোমরা এই সম্পত্তির উত্তরাধিকার পাবে। আর যদি আলাদা হও তবে এই সম্পত্তি চলে যাবে তৃতীয় কারো হাতে। নাজিয়ার নিঃশ্বাস আটকে গেল। মানে, আমাদের বিয়ে যদি না হতো আমরা কিছুই পেতাম না? লোকটা মাথা নেড়ে বলল, ঠিক তাই। খালু এবার ফেটে পড়লেন। তাহলে সবকিছু ছিল টাকার খেলা? হাফিজ মিয়া সারা জীবন আমাদের সামনে নাটক করলেন? কথার ভেতরেই আরাফাত হঠাৎ দাঁড়িয়ে গেল। আপনি আসল সত্যটা বলছেন তো? নানাজান কখনোই আমাকে টাকার জন্য জোর করতেন না। লোকটা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি পুরোটা বলিনি। এই উইল শুধু সম্পত্তি নয়, এর সাথে জড়িত একটা পুরনো শত্রুতা। হাফিজ মিয়া ভয় পেতেন, যদি তোমাদের একত্রে না রাখা হয় তবে সেই শত্রু পরিবার এই জমি বাড়ি দখল করে নেবে। সবাই নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ নাজিয়ার কানে বাজল, শত্রু পরিবার মানে কি? কে তারা? আরাফাত কষে টেবিলে হাত মারল। কোন পরিবার?
নাম বলেন। লোকটা ধীরে ধীরে নাম উচ্চারণ করল। সালেহ চৌধুরীর পরিবার। এই নাম শুনে খালু থমকে গেলেন। মুখ একেবারে বিবর্ণ। না, এ তো অসম্ভব। নাজিয়া বিভ্রান্ত হয়ে বলল, খালু, এই পরিবার কারা? খালু কপালে হাত দিয়ে বসে পড়লেন। তাদের সাথে আমাদের রক্তের শত্রুতা। বছর 10 আগে জমি নিয়ে ভীষণ মারপিট হয়েছিল। তোমার নানাজান তাদের পরাজিত করলেও তারা প্রতিজ্ঞা করেছিল প্রতিশোধ নেবে। ঘরে ভারী নীরবতা নেমে এলো। লণ্ঠনের আলো কাঁপতে লাগল। আরাফাত হঠাৎ দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমি বুঝেছি কেন নানাজান এত তাড়াহুড়ো করেছিলেন। উনি চেয়েছিলেন আমরা একসাথে থেকে শক্তি অর্জন করি। কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেল। সবাই তার দিকে তাকালো। এই লোকটা আসলে কে? কোট পরে উইল হাতে হাজির হয়েছে, অথচ আমরা তাকে কোনোদিন দেখিনি। লোকটা হালকা হেসে দাঁড়িয়ে গেল। আমি কে সেটা জানতে চাইলে তোমাদের অতীত ঘাঁটতে হবে। তবে আমি এখন চলে যাচ্ছি। সময় আসলে নিজেরাই সব বুঝে যাবে। লোকটা দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। অন্ধকারে মিলিয়ে গেল তার ছায়া। খালু হতাশ গলায় বললেন, দেখছো তো, ঝামেলার শুরু হলো। এখন থেকে সালেহ চৌধুরীর লোকজন নিশ্চয়ই তোমাদের পেছনে লেগে যাবে। নাজিয়ার বুক ধড়ফড় করতে লাগল। তাহলে আমাদের বিয়ে আসলে ভালোবাসার জন্য নয়, এটা তো পুরোপুরি ষড়যন্ত্র। আরাফাত হঠাৎ তার দিকে তাকাল। চোখে অদ্ভুত এক দীপ্তি। ষড়যন্ত্র হলে কি হয়েছে? আমি চাই তুমি আমার পাশে থাকো। টাকা জমি আমার দরকার নেই, কিন্তু তোমাকে ছাড়া কিছুই চাই না। নাজিয়া হতচকিত হল। মুখের কোণে হালকা লজ্জার ছায়া ফুটল। তুমি সবসময় এমন সিরিয়াস কথা বলো কেন? একটু স্বাভাবিক হতে পারো না? আরাফাত মুচকি হেসে বলল, তাহলে শোনো, আজ থেকে রান্নার দায়িত্ব পুরোপুরি তোমার। আমি শুধু খাওয়ার দায়িত্ব নিলাম। কি? আমি কি তোমার দাসী নাকি? না, তুমি আমার রানী। তবে রানী যদি রান্না না করে, তবে রাজা উপোস থেকে মারা যাবে। নাজিয়া রাগ দেখালেও ভেতরে ভেতরে হাসি চাপতে পারল না। তুমি সত্যিই একেবারে পাগল। হ্যাঁ, তোমার প্রেমে পাগল। দুজনের মাঝে এক অদ্ভুত দুষ্ট মিষ্টি টান তৈরি হলো। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ বাইরে থেকে ভেসে এলো ঘোড়া টকবক শব্দ। আরাফাত তড়িঘড়ি করে দরজা খুলল। দূরে দেখা গেল কয়েকজন অস্ত্রধারী লোক ঘোড়ায় চেপে বাজারঘাটের দিকে আসছে। খালু ভয়ে কেঁপে উঠলেন। ওরা সালেহ চৌধুরীর লোকজন। নাজিয়া শিউরে উঠল। তাহলে সত্যিই তারা আমাদের খুঁজে বের করেছে? আরাফাত দাঁত চেপে দৃঢ় কণ্ঠে বলল, যাই হোক, এবার আর পালিয়ে থাকা নয়। তারা যদি আসে, তবে তাদের মোকাবিলা করতেই হবে। নাজিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বুকের ভেতর ভয়ের কৌতূহল একসাথে ধাক্কা দিচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে উঠোনের মাঝখানে একটা চিঠি ছুঁড়ে দিয়ে গেল এক অচেনা হাত। চিঠিটা খুলতেই লেখা, তোমাদের বিয়ে শুধু উত্তরাধিকার রক্ষার জন্য হয়নি। এর পেছনে আরো ভয়ঙ্কর রহস্য আছে।
সেই সত্য জানলে তোমরা একে অপরের মুখও আর দেখতে চাইবে না। চিঠির শব্দগুলো যেন ঘরের ভেতর একটা ঠান্ডা ঝড় তুলল। তোমাদের বিয়ে শুধু উত্তরাধিকার রক্ষার জন্য হয়নি, এর পেছনে আরো ভয়ঙ্কর রহস্য আছে। সেই সত্য জানলে তোমরা একে অপরের মুখও আর দেখতে চাইবে না। নাজিয়ার বুক কেঁপে উঠল। সে আরাফাতের দিকে তাকালো, আবার চোখ নামিয়ে ফেলল। কি যেন অদ্ভুত এক অস্বস্তি ভর করল মনে। আরাফাত কাগজটা হাত মুছে ফেলে দিতে চাইলেও খালু বাধা দিলেন। না, ছিঁড়বে না। এই কথাগুলোর ভেতর কোনো না কোনো সূত্র আছে। কিছুক্ষণ সবাই চুপ করে থাকল। বাইরে ঘোড়ার টকবক শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। বোঝা গেল সালে চৌধুরীর লোকজন আপাতত চলে গেছে। নাজিয়া নিঃশব্দে নিজের ঘরে ঢুকে পড়ল। বুকের ভেতর একটা অনিশ্চয়তার ঢেউ, তবে সেই সাথে অন্যরকম এক অনুভূতিও কাঁপাচ্ছে তাকে। বিয়ে, হ্যাঁ, অপ্রস্তুত বিয়ে, কিন্তু তবুও আরাফাতের পাশে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। পরের দিন সকালে গ্রামের আকাশে কুয়াশার চাদর মাখা। মোরগের ডাক, দূরে গরুর ঘণ্টাধ্বনি, আর রান্নাঘরের ধোঁয়া মিলে একেবারে গ্রামীণ সকালের ছবি। নাজিয়া ঘুমোরে ঘুম থেকে উঠতেই দেখে আরাফাত দরজার সামনে দাঁড়িয়ে। এই যে ঘুমকুমারী, তোমার রাজা তো সকাল সকাল উঠে গেছে। এখন রানীকে কি ঘুম পাড়ানি গান গেয়ে জাগাতে হবে? নাজিয়া চোখ কুঁচকে তাকালো। তুমি সকাল সকাল ঘুম ভাঙাও কেন? বউ তো ঘুমাবে। তাহলে আমি কি করব? উপোস থেকে মারা যাব? নাজিয়া বিরক্ত সুরে বলল। তুমি কি সারাদিন শুধু খাওয়ার কথাই ভাবো? আরাফাত হেসে ফেলল। হ্যাঁ, ভাবি। আরেকটা জিনিসও ভাবি। কি? তোমাকে। নাজিয়ার গাল টকটকে লাল হয়ে গেল। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিল। চুলার সামনে দাঁড়িয়ে নাজিয়া যখন ভাত বসাচ্ছে, হঠাৎ আরাফাত এসে দাঁড়ালো পেছনে। তুমি কি জানো, আমি ভাতের চেয়ে ডাল বেশি পছন্দ করি? তাহলে ডাল রান্না করো। আমি তোমার বাবুর্চি নই। বাবুর্চি না, আমার রানী। এবার নাজিয়া সত্যিই রেগে গেল। চামচ হাতে উঠিয়ে বলল, একবার যদি আবার এসব ডাকাডাকি করো, চামচ ভেঙে মাথায় মারব। আরাফাত হেসেই যাচ্ছে। তারপর হঠাৎ সিরিয়াস মুখ করে বলল, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি কখনো আমার সাথে সংসার করার কথা ভেবেছিলে? নাজিয়া থমকে গেল। কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, না, আমি তো কখনো ভাবিনি। কিন্তু কিন্তু কি? কিন্তু এখন মনে হয়, হয়তো ভাগ্যই এমন চেয়েছিল। আরাফাত গভীর দৃষ্টিতে তাকালো। আমি চাই তুমি শুধু ভাগ্যের জন্য নয়, মন থেকে আমার পাশে থাকো। হঠাৎ রান্নাঘরের ভেতর নীরবতা নেমে এলো। চুলায় ভাতের হাঁড়ি ফুটছে, আর দুজনের চোখের ভাষা যেন নতুন এক গল্প লিখছে। সকালের খাবার শেষ করেই আরাফাত বলল, চলো নাজিয়া, বাজারে যাব তোমাকে নিয়ে। নতুন সংসার শুরু হয়েছে, তাই গৃহস্থালী জিনিসপত্র কিনে আনতে হবে। নাজিয়া অবাক হয়ে বলল, আমি কেন যাব? আমি তো এখানে কাউকে চিনি না। আরাফাত সাথে সাথে বলল, আরো ভালো। বাজারে সবাই জানুক তুমি আমার স্ত্রী। নাজিয়া মুখ লাল করে নিচু হয়ে গেল। বাজারে পৌঁছাতেই মজার কাণ্ড শুরু হলো। সবজি বিক্রেতা এক মহিলাকে আরাফাত বলল, খালা, আলু কত?
মহিলা উত্তর দিল, আলু 30 টাকা কেজি। আরাফাত ঘুরে নাজিয়াকে বলল, এই যে শুনছ, আলুর দাম বেড়ে গেছে, তাই কাঁচা মরিচ দিয়ে ঝাল আলু ভর্তা বানাবে নাকি শুধু সেদ্ধ আলু? নাজিয়া জোরে ফিসফিস করল, চুপ, সবাই শুনছে। কিন্তু আরাফাত তো আর চুপ করার ছেলে না। সে ইচ্ছে করেই বাজারের লোকজনের সামনে উচ্চস্বরে বলল, আচ্ছা বউ, টমেটো নেবে? না হলে রান্নার স্বাদ মাটি হয়ে যাবে। বাজারে সবাই মুচকি হেসে তাকালো। নাজিয়া এতটা লজ্জা পেল যে ঝট করে আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল। বাজার থেকে ফিরে দুপুরে খাওয়ার পর শুরু হলো তাদের আসল ঝগড়া। আরাফাত ঘরে ঢুকে দেখল নাজিয়া কাপড় ভাঁজ করছে। সে হঠাৎ পিছন থেকে কাপড় ছিনিয়ে নিয়ে বলল, এটা আমি ভাঁজ করব। তুমি কাপড় ভাঁজ করবে? হ্যাঁ, কেন? স্বামী কাপড় ভাঁজ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? নাজিয়া হেসে ফেলল, তুমি ঠিকঠাক ভাজি করতে পারবে না। চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ। দুজন বসে কাপড় ভাঁজ করতে লাগল। কিন্তু ফল হলো উল্টো। আরাফাত এমনভাবে কাপড় ভাঁজ করল যে একটা পাঞ্জাবি হাফ শাড়ির মতো দেখাচ্ছে। নাজিয়া হাসতে হাসতে গড়াগড়ি খেল। দেখছ, তুমি সংসারের কাজে শূন্য। তাহলে আমাকে শিখিয়ে দাও না, রানী। খুনসুটি করতে করতে কখন যে দুপুর কেটে গেল টেরই পেল না। সন্ধ্যার পর উঠোনে বসে সবাই গল্প করছিল। খালু চায়ের কাপ হাতে নিয়ে হঠাৎ বললেন, আজ বাজারে শুনলাম সালে চৌধুরীর লোকজন এখনো আমাদের খোঁজ করছে। সাবধানে থাকতে হবে। নাজিয়া অস্বস্তি বোধ করল। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের উপর রাখা চিঠিটার দিকে। সে চুপি চুপি আবার পড়ল। কথাগুলো এবার আগের চেয়ে ভয়ঙ্কর মনে হলো। তোমাদের বিয়ে শুধু উত্তরাধিকার রক্ষার জন্য হয়নি। এর পেছনে আরো ভয়ঙ্কর রহস্য আছে। নাজিয়া অস্থির হয়ে উঠল। এই কেমন রহস্য? কেন বলা হচ্ছে তারা একে অপরের মুখ দেখতে চাইবে না? ঠিক তখনই খটখট শব্দ হলো দরজায়। আরাফাত উঠে গিয়ে দরজা খুলল। বাইরে একজন অপরিচিত ছেলেপিলে দাঁড়িয়ে, হাতে ভাঁজ করা একটা কাগজ। ভাইয়া, এটা আমাকে এক লোক দিয়েছে। বলেছে তোমাদের হাতে পৌঁছে দিতে। আরাফাত কাগজটা হাতে নিল। খুলে পড়তেই তার মুখ কালো হয়ে গেল। লেখা আছে, তোমরা যতই খুনসুটি করো, সংসার সাজাও, মনে রেখো, তোমাদের বিয়ের পেছনে এমন এক সত্য লুকানো আছে, যেটা জানলে ভালোবাসা নয়, ঘৃণাই জন্ম নেবে। আরাফাত কাগজটা মুঠোয় চেপে ধরল। চোখে লাল আগুন জ্বলে উঠল। নাজিয়া ভয় পেয়ে বলল, কি লেখা আছে ওতে? আরাফাত ধীরে ধীরে তাকালো তার দিকে। এখনই বলবো না। তবে মনে হচ্ছে আমাদের সামনে আরো বড় ঝড় আসছে। নাজিয়া থমকে গেল। বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি শুরু হলো। চারপাশে নিস্তব্ধতা। বাইরে কেবল ঝিঝি পোকার ডাক। সেই নীরবতার মাঝেই বাতাসে ভেসে আসলো অচেনা এক হাসির শব্দ, যেন কেউ আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছে। বাইরে ঝিঝি পোকার ডাক থেমে গেলেও নাজিয়ার বুকের ভেতর কাঁপুনি থামছে না। আরাফাতের হাতের কাগজটা যেন তার চোখে অদৃশ্য আগুন ধরিয়ে দিল।
সে কাগজটা শক্ত করে মুঠোয় চেপে ধরে দাঁড়িয়ে আছে, চোখ লালচে হয়ে উঠছে। কি লেখা আছে বলো না? নাজিয়া কাপা গলায় আবার জিজ্ঞেস করল। আরাফাত এবার গম্ভীর সুরে বলল, এখন বললে তুমি ভেঙে পড়বে। তবে একটা জিনিস বুঝে রাখো, আমাদের এই বিয়েটা শুধু তুমি আমি না, এর সাথে জড়িয়ে আছে অনেক বড় খেলা। নাজিয়া অবাক চোখে তাকিয়ে রইল। কিসের খেলা? আরাফাত গভীর নিঃশ্বাস ফেলল। যার উত্তর আমি এখনো পুরোপুরি জানি না। কিন্তু যারা এই চিঠিগুলো পাঠাচ্ছে তারা আমাদের ভাঙতে চাইছে, ভয় দেখাচ্ছে। মানে রহস্যটা খুব ভয়ঙ্কর। নাজিয়া হঠাৎ থতমত খেয়ে বলল, মানে আমরা যদি সত্য জানি তাহলে হয়তো একে অপরের দিকে তাকাতে চাইব না? আরাফাত চুপ করে গেল। কিন্তু তার চাহনি সব বলে দিচ্ছে, সে বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে। রাতের খাওয়া শেষে সবাই যখন ঘরে ঢুকল, তখনও নাজিয়ার মাথায় ঘুরছে সেই কথাগুলো। হঠাৎ বাতি নিভে গেল। ঘর অন্ধকার। নাজিয়া ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল, এরই মধ্যে আরাফাত হাত বাড়িয়ে তার হাত চেপে ধরল। চুপ। ভয় পেও না। আমি আছি। অন্ধকারে হাতের উষ্ণতা নাজিয়ার শরীর জুড়ে ছড়িয়ে গেল। বুকের ধকধক আরো বেড়ে গেল। কিছুক্ষণের মধ্যে বাতি জ্বলে উঠল। দেখা গেল ফিউজ নেমে গিয়েছিল। আরাফাত মুচকি হেসে বলল, দেখলে, আমি থাকলে তোমাকে কোনো ভয় ছুঁতে পারবে না। নাজিয়া বিরক্ত মুখে বলল, বেশি হিরো সেজো না। কথাটা বললেও তার ভেতরে অদ্ভুত একটা স্বস্তি কাজ করল। পরদিন সকালে উঠোনে বসে নাজিয়া শাক কাটছিল। আরাফাত এসে তার পাশে বসে পড়ল। শোনো, আজ আমার সাথে চলো। কোথায়? পুকুর পাড়ে। গ্রামের লোকজনকে দেখাতে হবে তুমি শুধু রান্নাঘরের ভেতর থাকা মেয়ে নও, আমার সাথে বাইরে আসতে পারো। নাজিয়া চোখ গোল করে বলল, তুমি কি এসব বাজে কথা মাথায় নিয়ে ঘুরো নাকি? আরাফাত হেসে উঠল, বাজে না। আমি চাই সবাই জানুক তুমি আমার স্ত্রী। এইবার নাজিয়ার গাল আবার লাল হয়ে গেল। সে রাগ দেখিয়ে বলল, তুমি না একেবারে বিরক্তিকর। দুজনে পুকুর পাড়ে হাঁটতে বের হলো। ঠান্ডা বাতাস, জলের উপর কুয়াশা ভেসে বেড়াচ্ছে। হঠাৎ আরাফাত নাজিয়ার আঁচল ধরে বলল, একটা কথা বলবো? কি? তুমি হাসলে খুব সুন্দর লাগে। নাজিয়া ভুরু কুঁচকে তাকালো। এভাবে রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলো? কেউ শুনে ফেললে? আরাফাত হেসে উঠল, শুনুক। আমি তো চুরি করছি না। নিজের স্ত্রীকে সুন্দর বলছি। নাজিয়া কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু চোখের কোণে হালকা একটা লাজুক হাসি ফুটে উঠল। বিকেলে বাড়ি ফিরতেই খালু ডাক দিলেন, আরাফাত, একটু এসো। ঘরে গিয়ে দেখল খালুর হাতে পুরনো একটা বাক্স। খালু ধীরে ধীরে বললেন, এই বাক্সটা তোমার বাবার ছিল। অনেকদিন ধরে তালাবদ্ধ।
গত রাতে কেউ আমার কানে ফিসফিস করে বলেছে এই বাক্সেই নাকি তোমাদের বিয়ের আসল রহস্য লুকানো আছে। আরাফাত স্তব্ধ হয়ে গেল। কে বলল? খালু মাথা নাড়লেন। অচেনা এক কণ্ঠ। অন্ধকারে দেখতেই পাইনি। নাজিয়া এগিয়ে এসে ফিসফিস করে বলল, খুলে দেখব? আরাফাত বাক্স খুলতে গেল, কিন্তু তালাটা খুব শক্ত। হঠাৎ বাইরে কারো হেঁটে যাওয়া শব্দ পেল। তাড়াতাড়ি বাক্সটা লুকিয়ে রাখল তারা। সন্ধ্যায় গ্রামের কয়েকজন মহিলা আর ছোট বাচ্চা উঠোনে বসেছিল। তারা আসলে নাজিয়াকে দেখতে এসেছে। নাজিয়া চা আনতে গিয়েছিল। ফিরে এসে দেখে আরাফাত মজা করে বলছে, আমার বউ এত ধীরে চা বানায় যে আমার তো চুল পেকে যাবে। নাজিয়ার আগে চায়ের কাপটা তার সামনে টেবিলে ঠাস করে রাখল। না খেলেও পারো। আরাফাত মুচকি হেসে কাপ তুলে বলল, আমি না খেলেও তোমার হাতে বানানো জিনিস কেউ না কেউ তো খাবেই। নাজিয়া বিরক্ত মুখে বলল, আমি কি হোটেলের বাবুর্চি নাকি? না, তুমি আমার রানী। এইবার নাজিয়া সত্যিই রেগে গিয়ে বলল, একবার যদি আর এসব বউ রানী বলে ডাকো তবে সত্যি সত্যি মাথায় কাপ ভেঙে মারব। আরাফাত হেসে উঠল, তুমি রেগে গেলে আরো সুন্দর লাগো। নাজিয়া কাপড় দিয়ে মাথায় চাপড় মেরে চলে গেল। চারপাশে হাসাহাসি শুরু হলো। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ল। নাজিয়া হঠাৎ শব্দ শুনল। জানালার বাইরে ছায়ামূর্তি দাঁড়িয়ে। বুক ধকধক করতে লাগল। সে তাড়াতাড়ি আরাফাতকে ডাকল। আরাফাত বের হয়ে গেল, কিন্তু বাইরে কাউকে দেখা গেল না। কেবল একটা কাগজ পড়ে আছে মাটিতে। তুলে পড়তেই লেখা, বাক্স খুলো না। তাতে এমন সত্য আছে যা জানলেই তোমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। আরাফাতের হাত কেঁপে উঠল। নাজিয়া ভয়ে তার হাত শক্ত করে ধরল। এরা কারা? আরাফাত এবার গম্ভীর স্বরে বলল, যেই হোক, এবার আমি কাউকে ছাড়ব না। পরদিন সকাল। নাজিয়া ঘর গোছাচ্ছিল। হঠাৎ বাক্সের নিচ থেকে একটা পুরনো ছবি বের হলো। ছবিতে এক যুবক আর এক তরুণী। তরুণীরা মুখ অবিকল নাজিয়ার মতো। নাজিয়া চমকে উঠল। এটা কে? আরাফাত ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল। তার গলায় কাঁপুনি। এই মেয়েটা আমার বাবার পুরনো প্রেমিকা। কিন্তু এতটা মিল, নাজিয়া, এটা এটা অসম্ভব। নাজিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। মাথায় যেন বজ্রপাত হলো। ঠিক তখনই দরজায় প্রবল শব্দ হলো। কারো ভয়ঙ্কর কণ্ঠস্বর। সত্য জানার সময় সত্য জানার সময় হয়ে গেছে। এবার আর লুকাতে পারবে না। দরজা কাঁপতে লাগল। নাজিয়া আর আরাফাত একে অপরের দিকে তাকিয়ে রইল। দুজনের বুকের ভেতর ধকধক শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছে। দরজার ভেতর প্রচণ্ড শব্দে কেঁপে উঠছিল ঘরটা। নাজিয়া ভয়ে আঁকড়ে ধরেছিল আরাফাতের হাত। গলার শিরা টান টান হয়ে গেছে আরাফাতের।
কণ্ঠস্বরটা কে ছিল বোঝা যাচ্ছিল না। হঠাৎ কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। দরজার ওপাশে আর কোনো শব্দ নেই। আরাফাত ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলো। অন্ধকার উঠোনে শূন্যতা ছাড়া কিছুই নেই। কেবল বাতাসে হালকা সোদা গন্ধ ভাসছে, যেন কাদামাটির গন্ধ। নিচে পড়ে আছে একটা পুরনো লাল কাপড়ের টুকরো। সে কুকড়ে তুলে নিল। এটা তো আমাদের বাড়ির জিনিস না। আরাফাত ফিসফিস করে বলল। নাজিয়া এগিয়ে এসে কাপা গলায় বলল, কে হতে পারে? কেন আমাদের এত ভয় দেখাচ্ছে? আরাফাত ঠোঁট কামড়ে ধরল। কারা যেন চাইছে আমরা বাক্সটা খুলে সত্যি না জানি। কিন্তু কেন? ওই রাতটা দুজনেরই আর ঘুম হলো না। ভোর হতেই মসজিদের আজানের সুর ভেসে এলো। ভাঙা চোখে তারা বসেই রইল। নাজিয়া সিদ্ধান্ত নিল আজ সে কলেজে যাবে। অনেকদিন হলো বিয়ের পর আর যাওয়া হয়নি। বইপত্র গুছিয়ে ব্যাগ হাতে বের হলো। আরাফাত বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে রইল। একা যাবে? হ্যাঁ, আমি ছোট বাচ্চা নই। তাছাড়া কলেজের বন্ধুদেরও তো দেখানো দরকার আমি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আরাফাত মৃদু হাসল। ঠিক আছে, তবে সাবধানে যেও। যদি কোনো সন্দেহের কিছু দেখো, আমাকে খবর দেবে। নাজিয়া ভুরু কুঁচকে তাকালো। তুমি কি সবকিছুতে রহস্য খুঁজো? হয়তো। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে সবকিছু এত সহজ। নাজিয়া মাথা নাড়িয়ে রাস্তায় পা বাড়ালো। গ্রামের পথ, দুপাশে সরিষার ক্ষেত। হাওয়ায় হলুদ ফুলের মিষ্টি গন্ধ। তবে মনে শান্তি আসছে না। চিঠি, বাক্স, পুরনো ছবি, সবকিছুই মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। কলেজে পৌঁছাতেই সহপাঠীরা ঘিরে ধরল। আরে নাজিয়া, তুই তো একেবারেই আসিস না। শোন, তোর বিয়েটা কেমন হলো? বর কেমন? হাসি মুখে উত্তর দিলেও ভেতরে ভেতরে সে অন্য এক জগতে বন্দী। ক্লাসে বসে থাকা অবস্থাতেই খাতার ফাঁকা পাতায় সে বারবার লিখে ফেলল, বাক্সটা খুলব কি? ওদিকে আরাফাত সকালে চলে গেল খামারে। আরাফাতের বন্ধুরা সহ দেয়া খামারে কয়েকজন শ্রমিক কাজ করে। মুরগি, হাঁস, গরু সবই আছে। কিন্তু আজ হঠাৎ সে দেখল খাবারের গোডাউন ভাঙা। ভেতরের কিছু বস্তা ছিঁড়ে ফেলা হয়েছে। কে করেছে এটা? আরাফাত জোরে চেঁচিয়ে উঠল। এক শ্রমিক কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমরা কিছুই জানি না। রাতে পাহারাদার ছিল, কিন্তু সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আরাফাত বুঝল, এটা কোনো সাধারণ চুরি নয়। কেউ ইচ্ছে করে অরাজকতা তৈরি করছে, যেন তাকে ব্যস্ত রাখে, যাতে বাক্সের রহস্য খোঁজার সময় না পায়। খামারের কাজ গুছিয়ে এসে সরাসরি বাজারের দিকে রওনা দিল। সেখানেই হঠাৎ এক অচেনা বুড়ো লোক তাকে ডাকল। তুমি আরাফাত? হ্যাঁ, কেন? লোকটার চোখে অদ্ভুত দৃষ্টি। তোমার বাবার বাক্স খুলো না। যেদিন খুলবে, তোমার সংসার ভেঙে যাবে। আরাফাত থমকে গেল। আপনি কে? আমার বাবাকে চিনতেন?
লোকটা হেসে উঠল। দাঁতের ফাঁক থেকে তামাকের গন্ধ বের হলো। চিনতাম। তবে সত্য জানলে তুমি হয়তো তোমার বউকে বউ বলে ডাকতে পারবে না। আরাফাত রাগে চিৎকার করতে যাচ্ছিল, এর আগেই লোকটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। দুপুরে কলেজ থেকে ফেরার সময় নাজিয়ার ব্যাগে কেউ একটা কাগজ ঢুকিয়ে দিয়েছে। বাসায় এসে বই বের করার সময় কাগজটা দেখতে পায়। নাজিয়া কাগজ খুলে দেখল। ভেতরে লেখা, তোমার চেহারার সঙ্গে যে মেয়ের ছবি মিলে গেছে, সে শুধু তোমার স্বামী নয়, তোমার জীবনকেও গ্রাস করে ফেলবে। নাজিয়া কাগজ পড়ে হাত কাঁপতে লাগল। বুকের ভেতর হিম হয়ে গেল। সে কাগজটা লুকিয়ে রাখল, কিন্তু আরাফাত বুঝে গেল কিছু একটা হয়েছে। কি হয়েছে? না, কিছু না। কিন্তু তার কণ্ঠস্বর ফেটে যাচ্ছিল। সন্ধ্যায় দুজন আবার ঘরে একত্র হল। খালুর দেওয়া বাক্সটা সামনে রেখে বসল তারা। আরাফাত তালা ভাঙার যন্ত্র নিয়ে এলো। আজ না খুললে শান্তি পাব না। নাজিয়া থমথমে মুখে তাকিয়ে রইল। তালা ভাঙতেই এক অদ্ভুত শব্দ হল। ভেতরে কিছু পুরনো কাগজ, কয়েকটা চিঠি আর একখানা ডায়েরি। আরাফাত প্রথম পাতায় পড়তে শুরু করল। আমি, আব্দুল করিম, লিখছি, যদি কখনো আমার ছেলে মেয়ে এই ডায়েরি হাতে পায়, তবে জেনে রাখো, আমার প্রেমিকা ছিল এক কলেজ পড়ুয়া মেয়ে। তার মুখশ্রী ছিল ঠিক যেন নাজিয়ার মতো। আরাফাত চমকে উঠল। ডায়েরিতে আরো লেখা, আমাদের সম্পর্ক সমাজ মেনে নেয়নি। সে আত্মহত্যা করে। কিন্তু তার মৃত্যুর পর আমি জানলাম সে গর্ভবতী ছিল। সেই সন্তান কোথায় গেল আমি জানি না। নাজিয়ার শরীর কেঁপে উঠল। মানে, আমি? আরাফাত কাঁপা কণ্ঠে বলল, না, এটা অসম্ভব। তুমি তো আমার খালার মেয়ে, আমাদের সম্পর্ক এতটা ঘনিষ্ঠ নয়। কিন্তু দুজনেই বুঝল, এখানে কোনো গভীর গোপনীয়তা লুকানো আছে। রাত গভীর হল। হঠাৎ আবার জানালায় শব্দ। এবার ছায়া নয়, স্পষ্ট কণ্ঠস্বর। ডায়েরি পড়েছ? এখন বুঝতে পারছো কেন তোমাদের একসাথে থাকা উচিত নয়? আরাফাত তোড়াক করে বাইরে বের হল। কিন্তু কাউকে পাওয়া গেল না। কেবল বাতাসে দুলতে থাকা এক শুকনো কাগজ গাছের ডাল থেকে উড়ে এসে পড়ল। তাতে লেখা, তোমরা যদি সত্য জানতে চাও, তবে কাল ভোরে নদীর ঘাটে এসো। পরদিন ভোরে আরাফাত নাজিয়া দুজনই লুকিয়ে নদীর ঘাটে গেল। কুয়াশা ভরা ভোর, চারপাশে পাখির ডাক। হঠাৎ এক লম্বা চাদর গায়ে দেওয়া লোক এগিয়ে এলো। লোকটা নিচু গলায় বলল, তোমাদের সম্পর্ক শুধু বিয়ে নয়, রক্তের সাথেও বাঁধা। নাজিয়া হতবাক। মানে? লোকটা তাদের দিকে তাকালো। তুমি নাজিয়া, হয়তো জানো না, কিন্তু তোমার জন্মের পেছনে আছে এমন এক ইতিহাস, যা তোমাকে এই পরিবারের কাছে নিয়ে এসেছে। আরাফাত রাগে গর্জে উঠল। সরাসরি বলো, ঘুরিয়ে ফিরিয়ে নয়। লোকটা এক পা পিছিয়ে গিয়ে বলল, তোমাদের বিয়েটা ইচ্ছে করেই করানো হয়েছে। কারণ যদি তোমরা এক হতে, তবে সেই পুরনো পাপ ঢাকা পড়ে যেত। কিন্তু কেউ কেউ চায় না সেই পাপ চাপা পড়ুক।
ঠিক তখনই দূরে হঠাৎ গুলির শব্দ শোনা গেল। লোকটা পড়ে গেল নদীর ধারে। আরাফাত ছুটে গেল, কিন্তু লোকটা শেষ নিঃশ্বাসে ফিসফিস করে শুধু বলল, তোমাদের রক্তে একই ইতিহাস। আরাফাত আর নাজিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল। নদীর জলে ধীরে ধীরে লাল রং মিশে যাচ্ছিল। নদীর ঘাটের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে গিয়েছিল এক অচেনা গুলির শব্দে। কুয়াশার মধ্যে যে রহস্যময় লোকটা দাঁড়িয়েছিল মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল। রক্ত ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গিয়ে নদীর জলে গড়িয়ে গেল। নাজিয়ার বুক কেঁপে উঠল। আরাফাত, আমরা কি করব? আরাফাত ছুটে গিয়ে লোকটার শরীর ঝাঁকাতে লাগল, কিন্তু নিস্তেজ চোখ আর হালকা কাঁপা ঠোঁট ছাড়া কিছুই আর নড়ছিল না। শেষ মুহূর্তে লোকটা ফিসফিস করে বলল, তোমাদের রক্তে একই ইতিহাস, শাহানা। আরাফাত কেঁপে উঠল, কুয়াশার ভেতর তাকিয়ে চিৎকার করল, কে গুলি করেছে? কে আছো এখানে? কিন্তু চারপাশ ফাঁকা, শুধু নদীর ঢেউয়ের শব্দ। নাজিয়া ভয়ে আঁকড়ে ধরল আরাফাতের হাত। সে কাঁপছিল অবিরাম। লোকটার শক্ত মুঠোয় ভাঁজ করে ধরা ছিল একটা ছোট্ট কাগজ। আরাফাত আস্তে আস্তে সেটা টেনে বের করল। কাগজটা রক্তে ভিজে গেছে। লেখা স্পষ্ট নয়, শুধু তিনটে শব্দ চোখে পড়ল, শাহানা, সত্যি, সন্তান। নাজিয়ার বুকের ভেতর বজ্রপাত হলো যেন। শাহানা, এই নামটা তাদের দুজনের কাছেই নতুন অথচ এত পরিচিত মনে হচ্ছে। ভোরের কুয়াশায় তারা দুজন তড়িঘড়ি করে বাড়ি ফিরে এলো। সারা পথ কোনো কথা হলো না। ঘরে ঢুকেই নাজিয়া কান্নায় ভেঙে পড়ল। আরাফাত, এতদিন ধরে আমরা কিসের মধ্যে জড়িয়ে গেছি? এই বাক্স, চিঠি, ডায়েরি, রহস্যময় মানুষ, সবকিছুই যেন আমাদের জীবন তছনছ করে দিচ্ছে। আরাফাত তার হাত ধরে শান্ত স্বরে বলল, ভয় পেও না। সত্যি যত ভয়ঙ্করই হোক না কেন, আমি আছি তোমার সাথে। কিন্তু ভেতরে ভেতরে সেও কাঁপছিল। বিশেষ করে শাহানা নামটা মাথায় গেঁথে যাচ্ছিল। হঠাৎই নাজিয়ার চোখ পড়ল সেই বাক্সটার দিকে। বিস্ময়ে সে আঁতকে উঠল। আরাফাত, বাক্সটা ধরেছে কে? বাক্সটা খোলা। ভেতরে কোনো ডায়েরি নেই, চিঠিগুলো ছেঁড়া হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের অনুপস্থিতিতে কেউ ঘরে ঢুকেছিল। আরাফাত রাগে মাটিতে পা ঠুকল। মানে, কেউ আমাদের প্রতিটা পদক্ষেপ নজরে রাখছে। সকালে হঠাৎ খালু হাজির হলো, চোখে মুখে বিরক্তি। তোমরা কি বাক্স খুলেছ? আরাফাত গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, আপনি জানেন বাক্সে কি ছিল? খালুর মুখে এক মুহূর্তের জন্য অস্বস্তি ছায়া ফেলল। তারপর ঠোঁট কামড়ে বলল, কিছু জিনিস না জানাই ভালো। এসব খুঁজতে গেলে সংসার ভেঙে যাবে। নাজিয়া কাপা গলায় বলল, খালু, শাহানাকে? প্রশ্ন শুনে খালুর চোখে এক মুহূর্ত আতঙ্ক ফুটে উঠল। সে গলা খাকারি দিয়ে বলল, ওসব পুরনো নাম ভুলে যাও, না হলে তোমাদের কোনো ভালো হবে না। এরপর তিনি হুড়মুড় করে বেরিয়ে গেলেন। আরাফাত ও নাজিয়া দুজনেই হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। পরের দিন নাজিয়া কলেজে গেল।
মনোযোগ দিতে পারছিল না কোনো ক্লাসে। দুপুরে লাইব্রেরি গেল নাজিয়া কিছু বই নিতে। নাজিয়া যেই বই দরকার ছিল সেটা অনেক উপরে রাখা। টেবিলের উপর পা দেওয়ার পর আলমারির উপর হাত পৌঁছালো। বই নেওয়ার সময় হঠাৎ তার হাতে এল পুরনো এক রেজিস্টার। নাজিয়া কৌতূহলবশত রেজিস্টারটি হাতে নিল। খুলে দেখল সেখানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ছবি দেওয়া। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ সে থমকে গেল। 1992 সালের ব্যাচের একটি ছবি। পাশে দাঁড়িয়ে এক যুবক, মুখ একেবারে আরাফাতের বাবার মতো। আর তার পাশে এক তরুণী মেয়ে, চোখ, ঠোঁট, নাক সবে নাজিয়ার মতো। ছবির নিচে লেখা নাম শাহানা। নাজিয়া কেঁপে উঠল। ঠোঁট শুকিয়ে গেল। মানে, আমার মুখ এত মিলছে কেন? সে দৌড়ে বাড়ি ফিরল, কিন্তু কাউকে কিছু বলল না। ভেতরে ভেতরে ভয় আর সন্দেহ বাড়তে লাগল। সেই রাতেই আবার জানালার বাইরে অচেনা কণ্ঠস্বর। সত্য জানতে চাইলে 1 সপ্তাহের মধ্যে পুরনো হাসপাতালের আর্কাইভে যেও। তারপর হঠাৎ মোটরসাইকেলের শব্দ। মুখোশধারী 2জন লোক গেটের সামনে দাঁড়িয়ে থেকে হুঁশিয়ারি দিল, বেশি খোঁজাখুঁজি করলে তোমাদের দুজনকেই মেরে ফেলা হবে। তারপর মুহূর্তেই অদৃশ্য। নাজিয়া ভয় কেঁপে উঠে আরাফাতকে জড়িয়ে ধরল। আমরা কি থেমে যাব? আরাফাত দৃঢ় কণ্ঠে বলল, না। ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। সত্যি যত ভয়ঙ্করই হোক, আমাদের সেটা জানতে হবে। 2জন মোমবাতির আলোয় বসে হাত ধরল। নাজিয়া বলল, একটা কথা দাও আমাকে, আরাফাত। সত্যি যদি প্রমাণ হয় আমরা কোনোভাবে রক্তের আত্মীয়, তবুও তুমি আমাকে ছাড়বে না। আরাফাত তার হাত শক্ত করে চেপে ধরে বলল, দাও প্রতিজ্ঞা, যাই হোক না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। ঠিক তখনই হাওয়ায় উড়ে এলো এক খাম। জানালার ফাঁক দিয়ে যেন কেউ ছুড়ে দিল। আরাফাত সেটা কাপা হাতে খুলল। ভেতরে একটিমাত্র লাইন, তোমার স্বামী আসলে তোমার রক্তের আত্মীয়। নাজিয়া হিম হয়ে গেল। চোখের পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। আরাফাত অবিশ্বাসের দৃষ্টিতে চিঠিটার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন ধ্বনিত হচ্ছিল, সত্যি তবে? জানালার ফাঁক দিয়ে আসা সেই খামটা যেন এক মুহূর্তেই তাদের জীবনের মেরুদণ্ড ভেঙে দিল। নাজিয়া স্থির হয়ে বসে আছে। তার চোখের দৃষ্টি শূন্য, মুখ শুকনো। বাতাসে মোমবাতির আলো দুলছে, দেয়ালে পড়ছে তাদের দুজনের ছায়া, একটা ভয় আর একটা অবিশ্বাস। আরাফাত চিঠিটা আবার খুলে দেখল, যেন ভুল দেখেছে কিনা নিশ্চিত হতে চায়। তোমার স্বামী আসলে তোমার রক্তের আত্মীয়। এই শব্দগুলোই যেন তার বুকের ভিতর তীরের মতো বিঁধে গেল। না, এটা কেউ মজা করছে, কাউকে বিভ্রান্ত করার জন্য লেখা। তার গলায় কোনো জোর নেই, চোখে কাঁপুনি। নাজিয়া ধীরে ধীরে মাথা তুলল। যদি এটা মজা না হয়? যদি এটা সত্যি হয়, আরাফাত? তার কণ্ঠে আতঙ্ক, অথচ ভেতরে কেমন একটা গভীর বিশ্বাসের ছায়া, যেন সে জানে সবকিছু মিলিয়ে কোনো না কোনো সম্পর্ক আছেই। আরাফাত দাঁড়িয়ে জানালার দিকে গেল। বাইরের অন্ধকারে কুয়াশা ঘন হয়ে আছে। রাস্তার ওপারে কারো ছায়া যেন নড়ল, আবার মিলিয়ে গেল। যে আমাদের পর্যবেক্ষণ করছে, সে সব জানে।
সে চায় আমরা ভয় পাই, থেমে যাই। কিন্তু নাজিয়া শান্তভাবে বলল, থেমে গেলে সত্যিটা চিরকাল লুকিয়ে থাকবে। আমি চাই জানতে, কে শাহানা, আমাদের জীবনের সঙ্গে ওর সম্পর্ক কি। আরাফাত গভীর শ্বাস নিয়ে বলল, তাহলে কালই আমরা পুরনো হাসপাতালের আর্কাইভে যাব, যেখানে সেই লোকটা বলেছিল। পরদিন সকালটা ছিল কেমন গুমোট, নীরব। আকাশ ধূসর, হালকা বৃষ্টি পড়ছে। আরাফাত বাইকে করে নাজিয়াকে নিয়ে বের হলো শহরের উপকণ্ঠের দিকে, যেখানে শহরের পুরনো হাসপাতালটা অব্যবহৃত হয়ে পড়ে আছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই, শুধু এক অজানা আশঙ্কা চেপে আছে। হাসপাতালে ঢোকার পর জায়গাটা দেখে দুজনের গায়ে কাঁটা দিল। ভাঙা জানালা, দেয়ালে শ্যাওলা, এক পাশে পড়ে থাকা পুরনো স্ট্রেচার, সবকিছু যেন মৃত সময়ের সাক্ষী। আরাফাত একটা টর্চ জ্বালালো, আর নাজিয়া আঁকড়ে ধরল তার হাত। তারা নামলো বেজমেন্টের দিকে, যেখানে রেকর্ড রুম লেখা এক পুরনো বোর্ড এখনো টাঙানো। ভেতরে ধুলোমাখা ফাইল, পোকায় খাওয়া কাগজের স্তূপ। আরাফাত একে একে পুরনো ফাইল খুলে দেখছে, 1990, 1991, 1992। হঠাৎ নাজিয়া থেমে গেল। এই ফাইলটা দেখো। ফাইলে লেখা, মেটারনিটি রেকর্ড, 1992, সায়েদা শাহানা। নামটা পড়েই দুজনের গলা শুকিয়ে গেল। আরাফাত ফাইল খুলে দেখল, সেখানে এক নারীর স্বাক্ষর, শাহানা রহমান। পাশে কয়েকটি শিশুর জন্মদিন। একটা রেকর্ডে লেখা, নবজাতক, নারী সন্তান। মা, নাম অজ্ঞাত। বাবা, নামহীন, শাহানার রেকমেন্ডেশন অনুসারে লুকানো। শিশুটি পরবর্তীতে গোপন অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। ফাইল নম্বর H9207। নাজিয়া কাপা গলায় বলল, আরাফাত, এই নম্বরটা দেখো। এই নম্বরটাই তো ছিল সেই বাক্সটার নিচে খোদাই করা। আরাফাতের শরীরটা কেঁপে উঠল। সবকিছু যেন এক অদৃশ্য সুতায় বাঁধা পড়ছে, বাক্স, শাহানা, গোপন সন্তান। ঠিক তখনই দরজার বাইরে একটা শব্দ হলো। কেউ যেন ভারী পায়ে হেঁটে আসছে। আরাফাত তড়িঘড়ি করে টর্চ বন্ধ করে নাজিয়াকে কোনায় টেনে নিল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল এক মধ্যবয়স্ক লোক ঢুকল, হাতে রাইফেল, চোখে সানগ্লাস। সে ফাইলগুলোর মধ্যে কিছু খুঁজতে লাগল। হঠাৎ সে ফোন বের করে নিচু গলায় বলল, ফাইল নম্বর H9207 পাওয়া যায়নি এখনো। যদি পেয়ে যাই, ওদের আর বাঁচানো যাবে না। নাজিয়া মুখ চেপে ধরল, চোখে ভয়। লোকটা কিছুক্ষণ খুঁজে বের না করতে পেরে রেগে গালাগাল করতে করতে বেরিয়ে গেল। ওরা স্থির হয়ে কয়েক মিনিট বসে রইল। তারপর আরাফাত বলল, এই জায়গা নিরাপদ নয়। চল, এখনই বের হতে হবে। তারা তাড়াহুড়ো করে বাইরের দিকে দৌড়াল। হাসপাতালের ভাঙা গেট পেরোতেই বাইরে এক মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল, সেই মুখোশধারী দুই লোক। এর আগে কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি ছুটে এলো, মাটি ফুঁড়ে পাশে পড়ল। আরাফাত নাজিয়াকে টেনে নিয়ে গেল পাশের গলির ভেতর। ভয়, আতঙ্ক, সব মিশে একাকার। এখন গন্তব্য আরাফাতে এক পূর্বের পরিচিত সাংবাদিকের কাছে। অবশেষে তারা শহরের ভেতর এক পুরনো বাড়ির সামনে এসে থামল। এটা ছিল আরাফাতের পুরনো পরিচিত, একজন অবসরপ্রাপ্ত সাংবাদিক, নাম কামরুল সাহেব। বৃদ্ধ লোকটা তাদের দেখে অবাক হয়ে বলল, তোমরা এখানে কেন?
এত আতঙ্কিত কেন? আরাফাত সব খুলে বলল। সব শুনে কামরুল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমরা যেটা খুঁজছ সেটা কেবল ইতিহাস না, এটা ষড়যন্ত্র। শাহানা রহমান একসময় সরকারি হাসপাতালে কাজ করত, কিন্তু পরে হঠাৎ নিখোঁজ হয়। শুনেছি সে এক রাজনৈতিক পরিবারের সঙ্গে জড়িত ছিল। একজন মন্ত্রীর অবৈধ সম্পর্কের ফলাফল লুকাতে নাকি সে এক শিশুকে জন্ম দিয়ে অন্য পরিবারে পাঠিয়ে দেয়। নাজিয়া হা করে তাকিয়ে আছে। মানে, আমি কি সেই শিশু? কামরুল সাহেব ধীরে মাথা নেড়ে বললেন, আমি নিশ্চিত নই, কিন্তু অনেক কিছুর মিল পাচ্ছি। আরাফাতের পরিবারও সেই সময়ের এক রাজনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল। হয়তো তোমাদের জীবন এক জায়গায় এসে মিশেছে সেই কারণেই। নাজিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব? কামরুল টেবিলের ড্রয়ার খুলে একটা পুরনো ছবি বের করলেন। ছবিতে শাহানা, আর তার কোলে এক নবজাতক। ছবির পেছনে লেখা, আমার বাঁচিয়ে রাখা সত্য। আরাফাতের হাত কাঁপছে। সে ছবি উল্টে দেখল, কোণের নিচে লেখা ছোট্ট একটা অক্ষর, H9207। নাজিয়া স্তব্ধ হয়ে গেল। মানে, ছবির শিশুটি আমি। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ। কামরুল সাহেব উঠে দাঁড়ালেন। তোমরা এখানেই থাকো, আমি দেখে আসি। কিন্তু দরজা খুলে যেই তিনি বাইরে গেলেন, সঙ্গে সঙ্গে গুলির শব্দ। নাজিয়া চিৎকার করে উঠল। আরাফাত শব্দ শুনে বাইরে বের হয়ে দেখল, কামরুল সাহেব মাটিতে লুটিয়ে পড়েছেন। রক্তে ভেসে যাচ্ছে মাটি। বাইরে কালো গাড়ি, কেউ চিৎকার করে বলল, ফাইল দাও, নইলে পরের গুলি ওর দিকে যাবে। আরাফাত ঘুরে তাকালো, নাজিয়া দরজার কাছে দাঁড়িয়ে, বুকের কাছে ফাইল আঁকড়ে। হঠাৎই কামরুল সাহেব ফিসফিস করে বললেন, ওরা যা বলছে, ওদের বিশ্বাস করো না। আসল সত্য শাহানার মেয়ের কাছেই আছে, কিন্তু সেই মেয়ে এখন। বাক্যটা শেষ হওয়ার আগেই তার নিঃশ্বাস থেমে গেল। আরাফাত আর নাজিয়া হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। শাহানার মেয়ে, মানে কি শাহানা মারা যায়নি? নাকি সেই মেয়ে এখনো বেঁচে আছে? বাইরে গাড়ির হর্ন বাজছে, কেউ চিৎকার করছে, বের হয়ে আসো, না হলে দুজনকেই শেষ করে দেব। আরাফাত দৌড়ে নাজিয়ার কাছে এসে দরজা বন্ধ করে দেয়। নাজিয়া কাঁপা হাতে আরাফাতের হাত ধরল। তার চোখে ভয় আর দৃঢ়তা একসাথে। আমরা পালাবো না, আরাফাত। আজ সত্যি উদ্ঘাটন হবেই। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ল কালো পোশাকের কয়েকজন লোক। আরাফাত তাদের ঠেকানোর চেষ্টা করল, কিন্তু তারা পুরো ঘরে কিছু ছড়িয়ে দিল। মুহূর্তেই কক্ষ ভরে গেল ধোঁয়ায়। নাজিয়া ঝাপসা কিছু দেখতে পেল, এক মুখোশধারী লোক তার দিকে এগিয়ে আসছে, হাতে সিরিঞ্জ। তারপর সব অন্ধকার। রাত ৩টা। শহরের উপকণ্ঠের এক ল্যাবরেটরি রুমে টেবিলের ওপর পড়ে আছে নাজিয়ার ফাইল। ফাইলের কভারে লেখা, সাবজেক্ট N07। ডিএনএ ম্যাচ ফাউন্ড, আরাফাত রহমান, 99.7%। বাইরে জানালার পাশে এক নারী দাঁড়িয়ে আছে, চোখে পুরু চশমা, ঠোঁটে নিঃশব্দ হাসি। তার ঠোঁট থেকে বেরিয়ে এলো এক বাক্য, তাহলে সত্যি, আমার সন্তানরা একে অপরকে খুঁজে পেয়েছে। তার নামে ট্যাগে লেখা ড শাহানা রহমান। ধোঁয়ার গন্ধে ভরে আছে ঘরটা।
নাজিয়ার চোখ খুলতেই সাদা আলোয় চোখ ঝলসে গেল। মাথা ভার, শরীরের ভেতর যেন কেউ সীসা ঢেলে দিয়েছে। পাশে ধাতব টেবিলে পড়ে আছে এক ইঞ্জেকশন, আখানা ভর্তি তরল, আর পাশে লেখা সেডেটিভ কোড 07N। নাজিয়া উঠে বসতে চেষ্টা করতেই হাতের ব্যথায় হালকা চিৎকার বেরিয়ে এলো। তার ডান হাতে একটা সুচ ঢোকানো পাতলা টিউব দিয়ে রক্তের নমুনা নেওয়া হচ্ছে। চারপাশে কাচের দেয়াল, ল্যাবরেটরির ভেতর নিস্তব্ধতা। শুধু দূরে একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে, একজন নারী। তুমি জেগে উঠেছ অবশেষে, সেই পরিচিত ঠান্ডা কণ্ঠস্বর। নাজিয়া তাকিয়ে দেখল, সাদা ল্যাবকোট, চোখে পুরু চশমা, ঠোঁটে হালকা রং। ঠিক আগের রাতের সেই মুখ, শাহানা রহমান। তুমি সত্যিই বেঁচে আছো? নারীটা একটু হেসে বলল, বেঁচে? আমি তো কখনো মরিনি। কিন্তু যাকে তুমি মরেছিলে ভাবছ, সে আসলে আমি নই। নাজিয়া স্তব্ধ। মানে? মানে, যেই শাহানা রহমান নামটা দিয়ে তোমার ডিএনএ রিপোর্ট বানানো হয়েছে, সেটা আসল শাহানার নয়। আমি তার ছায়া, তার পরিচয় ব্যবহার করে কাজ করি। আসল শাহানা বহু বছর আগে লুকিয়ে গেছে। আর তোমাকে আর আরাফাতকে এই ষড়যন্ত্রের মধ্যে টেনে আনাই ছিল আমাদের প্রজেক্টের অংশ। প্রজেক্ট? নারীটি ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো, আলোয় তার মুখ পরিষ্কার হলো। প্রজেক্ট এস। তারপর সে ঠান্ডা কণ্ঠে বলল, এস মানে সাবস্টিটিউট আইডেন্টিটি। আমাদের কাজ, যাদের অতীত লুকিয়ে রাখা দরকার, তাদের নতুন পরিচয় তৈরি করে দেওয়া। তুমি মিথ্যা বলছ। ডিএনএ রিপোর্টে স্পষ্ট লেখা, আমার আর আরাফাতের মিল আছে। নারীটা হেসে উঠল, ওটা রিপোর্ট নয়, প্রোগ্রামার ডেটা। তুমি জানো না, এই ল্যাবে সবকিছুই নিয়ন্ত্রিত। তোমাদের ডিএনএ নমুনা বদলে দেওয়া হয়েছিল। তোমরা একে অপরের রক্ত নও, শুধু আমাদের খেলার ঘুঁটি। নাজিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু কণ্ঠে আগুন। কেন? আমাদের সঙ্গে এমনটা করলে কেন? কারণ তোমাদের মাধ্যমে আমরা একটা পুরনো কেলেঙ্কারি ঢাকতে চেয়েছিলাম। নারীটা গম্ভীর স্বরে বলল, তুমি যে পরিবারে বড় হয়েছ, তারা একসময় এক মন্ত্রীর ছদ্ম কন্যাকে দত্তক নেয়। সেই মেয়েটা তুমি নও। আসল মেয়েটাকে শাহানা বাঁচিয়েছিল, আর তার পরিবর্তে তোমাকে রাখা হয়। তোমার পরিচয় একটা মুখোশ মাত্র। নাজিয়ার মনে ঝড় বয়ে গেল। তাহলে আমি কে? তুমি সেই মেয়েটির পরিবর্তে বাঁচানো এক সাধারণ মেয়ে, যার বাবা মা গরিব ছিল। শাহানা তোমাকে নিয়ে পালিয়েছিল, কারণ সেই মন্ত্রী তার অবৈধ সন্তানের জন্ম গোপন রাখতে চেয়েছিল। তুমি সেই শিশুর জায়গায় প্রতিস্থাপিত হয়েছিলে। নাজিয়া শ্বাস নিতে পারছে না, সবকিছু মাথার ভেতর ঘুরছে। তাহলে আরাফাত? নারী ঠোঁটে হাসি এনে বলল, আরাফাত সেই মন্ত্রীর আসল ছেলে। শাহানা তাকে অন্য পরিবারে রেখে দেয় নিরাপত্তার জন্য। আমরা চেয়েছিলাম, তোমাদের দুইজনকে একই সূত্রে ফেলে এমন একটা সত্য দেখাতে, যাতে তোমরা বিশ্বাস করো তোমরা ভাইবোন। তখনই তোমরা থেমে যাবে, সত্য আর খুঁজবে না। কিন্তু তোমরা পাল্টে দিয়েছ খেলার নিয়ম। নাজিয়ার কণ্ঠ কাঁপছে, মানে আমি ওর বোন নই? নারী ঠান্ডা স্বরে বলল, না। তোমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। এক মুহূর্ত নাজিয়া চুপ করে রইল, তারপর ফিসফিস করে বলল, তাহলে আমাদের বিয়ে, আমাদের সম্পর্কটা মিথ্যে নয়? তোমাদের সম্পর্কই সবচেয়ে সত্যি। নারীটা হেসে ঘুরে দাঁড়ালো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমরা বেঁচে আছো, এই সত্যটা টিকবে না। ঠিক তখনই দরজার বাইরে এক প্রচণ্ড শব্দ। কেউ যেন দরজা ভেঙে ঢুকে পড়ছে। কয়েক সেকেন্ড পর টর্চের আলো কাচের দেয়ালে পড়ল,
আর এক পরিচিত কণ্ঠ। নাজিয়া, তুমি ভেতরে আছো? আরাফাত। নারীটা মুখ ঘুরিয়ে তাকালো। ওকে এখানে খুঁজে আনলে? আরাফাত দৌড়ে ঢুকে পড়ল, হাতে ছোট বন্দুক। নাজিয়া, ওর কথা বিশ্বাস করো না। আমি সব জেনে গেছি। নাজিয়া কাপা কণ্ঠে বলল, কি জেনেছ? ল্যাবের সার্ভার রুমে ঢুকে দেখি ওরা ডিএনএ ডেটা তৈরি করেছে সফটওয়্যার দিয়ে। ওদের আসল উদ্দেশ্য ছিল আমাদের মানসিকভাবে ধ্বংস করা। নারী ঠান্ডা হাসল, বেশ, তাহলে সত্য জেনে গেছ। কিন্তু দেরি হয়ে গেছে। সে পেছনের বোতামে চাপ দিতেই কাচের দেয়াল লাল আলোয় ভরে গেল। অ্যালার্ম বাজতে শুরু করল। আরাফাত নাজিয়ার হাত ধরল। চল, এখান থেকে বেরোতে হবে। দুজনেই দৌড়াতে লাগলো করিডোর ধরে। পেছনে আগুনের মতো আলো ঝলসে উঠছে। ল্যাবের দরজা পেরিয়ে বাইরে আসতেই তীব্র বাতাসে কুয়াশা উড়ে গেল। দূরে এক কালো গাড়ি দাঁড়িয়ে। গাড়ির ভিতর থেকে কারো গলা ভেসে এলো, দেরি করো না, ওঠো। আরাফাত থেমে তাকালো। ড্রাইভারের সিটে বসে আছেন এক নারী। মুখে অক্সিজেন মাস্ক, চোখে ব্যথার ছাপ। তুমি কে? বৃদ্ধা কাপা গলায় বললেন, আমি আসল শাহানা রহমান। নাজিয়া হতভম্ব। মানে, তাহলে ভেতরের ওটা? ওটা আমার ক্লোন। তারা আমাকে বন্দি করে রেখেছিল অনেক বছর। আমি পালিয়ে এসেছি তোমাদের বাঁচাতে। শাহানা কাপা হাতে এক পেনড্রাইভ বের করলেন। এটার মধ্যে সব প্রমাণ আছে, তোমাদের ডিএনএ রিপোর্ট, ল্যাব প্রজেক্ট, মন্ত্রীর ফাইল, সব। কিন্তু মনে রেখো, সত্যের মূল্য চড়া। ঠিক তখনই পেছনে থেকে গুলির শব্দ। ল্যাবের ভেতর থেকে আগুনের শিখা উঠছে, ছায়ার মতো কেউ দৌড়ে আসছে তাদের দিকে। শাহানা চিৎকার করে বললেন, দৌড়াও। ওরা আমার ক্লোনকে বাঁচাতে আসছে, তোমাদের নয়। আরাফাত নাজিয়াকে টেনে নিয়ে গাড়ির দরজা খুলল। কিন্তু শাহানা সেখানে রইলেন না। তিনি ড্রাইভ হস্তান্তর করে মৃদু হাসলেন। তোমরা একে অপরকে রক্ষা করো। কারণ তোমরা যদি এক থাকো, তাহলে সত্য টিকবে। পর মুহূর্তেই গুলির শব্দে ভেঙে গেল রাতের নীরবতা। গাড়ি ছুটে গেল অন্ধকারের দিকে। নাজিয়া কাঁদছে, পেছনের আয়নায় দেখা যাচ্ছে আগুনে জ্বলছে সেই ল্যাবরেটরি। আরাফাত ফিসফিস করে বলল, আমরা ভাইবোন নই, নাজিয়া। কিন্তু আমরা একটা যুদ্ধে নেমেছি, যেখানে সত্য আমাদের একমাত্র অস্ত্র। নাজিয়া তার কাঁধে মাথা রাখল। যতদিন তুমি আছো, আমি ভয় পাব না। কিন্তু দূরে পাহাড়ের গা বেয়ে যখন সূর্য উঠছে, ঠিক তখনই কালো গাড়ির পেছনের সিটে থাকা ছোট ব্যাগটা নড়ল। তার ভেতর থেকে জ্বলে উঠল এক নীল আলো। ড্রাইভের স্ক্রিনে ভেসে উঠল নতুন একটি লাইন। প্রজেক্ট এস ফেজ 2 অ্যাক্টিভেটেড। টার্গেট রিকনস্ট্রাক্টেড, N07। আর সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো গাড়ির ভেতর। নাজিয়া হঠাৎ চোখ মেলে তাকালো, তার চোখে প্রতিফলিত নীল আলো। আরাফাত অবাক হয়ে বলল, তোমার চোখ কেন এমন? নাজিয়া ঠোঁটে নিঃশব্দ হাসি এনে বলল, হয়তো সত্য এখনো শেষ হয়নি। ভোরের আলো পাহাড় ছুঁয়ে নামছিল। কালো গাড়িটা নির্জন রাস্তার ধারে থামল। রাতের বিভীষিকা পেছনে পড়ে থাকলেও নাজিয়ার চোখে ঘুম নেই। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, আমি কে?
আরাফাত গাড়ির ইঞ্জিন বন্ধ করে গভীর শ্বাস নিল। আমাদের লুকাতে হবে না, সে শান্ত গলায় বলল। লড়তে হবে, কিন্তু এবার সত্য দিয়ে। পেছনের সিটে থাকা ব্যাগটা খুলতেই নীল আলো নিভে গেল। পেনড্রাইভটা নিস্তেজ। আরাফাত ল্যাপটপ বের করে ড্রাইভ ঢোকালো। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে ভেসে উঠল ফাইলগুলো। ডিএনএ র ডেটা, ল্যাব ফুটেজ, মিনিস্টার কনফিডেন্সিয়াল ফাইলস। নাজিয়া ফিসফিস করে বলল, ফেজ 2, N07, ওটা তাহলে আমি? আরাফাত মাথা নেড়ে বলল, না, এটা একটা কোড। ওরা ভয় দেখানোর জন্য শেষ মুহূর্তে একটা ভিজুয়াল ট্রিগার চালু করেছিল। তোমার চোখে যে নীল আলো দেখা গেছে, সেটা গাড়ির ভেতরের রিফ্লেকশন। বাস্তবে তোমার শরীরে কিছুই করা হয়নি। নাজিয়ার বুক থেকে যেন পাহাড় নেমে গেল। চোখ ভিজে এলো। মানে, আমি এখনো আমি? আরাফাত হালকা হাসল। হ্যাঁ, শুধু একজন সাধারণ মেয়ে, যে অস্বাভাবিক একটা সত্যের ভেতর দিয়ে গেছে। সেদিনই তারা ঢাকায় ফিরল। লুকিয়ে নয়, সরাসরি। একজন বিশ্বস্ত মানবাধিকার আইনজীবীর কাছে সব ফাইল জমা দেওয়া হলো। সাথে জাতীয় মিডিয়ার ইনভেস্টিগেটিভ টিম। কিছু ঘন্টার মধ্যে অনেক কিছু হয়ে গেল। ভুয়া ডিএনএ রিপোর্টে সামাজিক পরীক্ষা, প্রজেক্ট এস, পরিচয় ববলের ভয়ঙ্কর ষড়যন্ত্র, প্রভাবশালী সাবেক মন্ত্রীর নাম জড়ালো মানব পাচার ও পরিচয় প্রতিস্থাপন কেলেঙ্কারিতে। ল্যাবটি সিলগালা হল। ড শাহানার ক্লোন, বা যাকে সবাই তাই ভেবেছিল, তার মরদেহ পাওয়া গেল ল্যাবের ধ্বংসস্তূপে। তদন্তে প্রমাণ হল, সে আসলে এক প্রশিক্ষিত পরিচয় ব্যবহারকারী, ক্লোন নয়। ক্লোন শব্দটা ছিল মানুষের মনে ভয় ঢোকানোর জন্য বানানো গল্প। আসল শাহানা রহমান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি আরাফাত আর নাজিয়াকে সব সত্য লিখিতভাবে দিয়ে গেলেন। কোনো নাটক নয়, কোনো সাইফাই নয়। শুধু লোভ, ক্ষমতা আর অপরাধ ঢাকার এক ভয়ঙ্কর চক্র। মন্ত্রী গ্রেফতার হল। প্রজেক্ট এস চিরতরে বন্ধ। কয়েক মাস পর একটা ছোট রেজিস্ট্রি অফিস। খুব সাধারণ আয়োজন। নাজিয়া সাদা শাড়িতে, চোখে শান্তি। আরাফাত পাশে দাঁড়িয়ে, হাতটা শক্ত করে ধরে আছে। নাজিয়ার ইচ্ছে তারা আবার বিয়ে করবে সাদামাটা ভাবে। কাজী জিজ্ঞেস করলেন, আপনি কি স্বেচ্ছায় এই বিয়ে করছেন? নাজিয়া এক সেকেন্ডের জন্য থামল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ। সব জেনেই। আরাফাত হেসে বলল, আমিও। সত্য জেনেই। বাইরে বের হতেই আকাশে হালকা বৃষ্টি। নাজিয়া মুখ তুলে তাকাল। ভাবো তো, যদি সেদিন আমরা ভয় পেয়ে থেমে যেতাম। আরাফাত তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তাহলে আজকের এই জীবনটা পেতাম না। 1 বছর পর নাজিয়া এখন একটি এনজিওতে কাজ করে, পরিচয় হারানো শিশুদের নিয়ে। আরাফাত একটি সাইবার সিকিউরিটি টিমে, ভুয়া ডেটা, ভুয়া পরিচয়ের বিরুদ্ধে লড়াই করে। রাতে বারান্দায় দাঁড়িয়ে নাজিয়া বলল, জানো, আমি আর নিজের পরিচয় নিয়ে ভয় পাই না। আরাফাত মুচকি হাসল। কারণ তুমি জানো, পরিচয় রক্তে নয়, সিদ্ধান্তে তৈরি হয়। নাজিয়া তার কাঁধে মাথা রাখল। শহরের আলো জ্বলছে, জীবন চলছে, স্বাভাবিক, শান্ত, সত্যি।
দূরে কোথাও কোনো নীল আলো নেই, কোনো প্রজেক্ট নেই, শুধু দুটো মানুষ যারা অপ্রস্তুতভাবে বিয়ে হয়েছিল, কিন্তু প্রস্তুতভাবে ভালোবাসতে শিখেছিল। সমাপ্ত।